আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় খুবই স্পর্শকাতর, কিন্তু একই সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা হলো, বাংলাদেশের রাজনীতিতে কি সত্যি নতুন এক সমীকরণ তৈরি হচ্ছে? আওয়ামী লীগের দীর্ঘদিনের ভারত ঘনিষ্ঠ ইমেজের বিপরীতে এখন কি বিএনপি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে নতুন ধরনের সম্পর্ক গড়ার পথে হাঁটছে? আর যদি তাই হয়, তাহলে তারেক রহমান কি রাজনৈতিকভাবে একটি সাহসী পদক্ষেপ নিয়েছেন, নাকি ঝুঁকিপূর্ণ এক খেলা শুরু করেছেন? এই আলোচনা করতে গেলে শুরুতে সম্পর্ককে বেশি করে ব্যাখ্যা করা হয় ঐতিহাসিক ঘনিষ্ঠতা, স্বাধীনতা যুদ্ধের একটা স্মৃতি এবং এইগুলো নিয়েই করা হয়। কিন্তু একটা জিনিস পরিষ্কার করতে হবে, আমরা এখানে গুজব নয়, যতটা সম্ভব যাচাইযোগ্য তথ্য, রাজনৈতিক বাস্তবতা এবং তার উপর দাঁড়িয়ে করা যুক্তিগ্রাহ্য বিশ্লেষণ, এই তিনটে জিনিসকে আমরা আলাদা করে দেখব। কারণ বাংলাদেশে ভারত প্রসঙ্গ কখনোই শুধু পররাষ্ট্র নীতি নয়, এটা আবেগ, পরিচয়, ক্ষমতা, নির্বাচন, এমনকি দলীয় নৈতিকতার সঙ্গেও জড়িয়ে থাকে। প্রথম প্রশ্ন, আওয়ামী লীগ আর ভারতের কংগ্রেস, তাদের সম্পর্কটা আসলে কী ছিল? সাধারণভাবে আমাদের রাজনৈতিক আলাপচারিতায় বলা হয় আওয়ামী লীগের সঙ্গে কংগ্রেসের একটা দলীয় মেলবন্ধন ছিল, কিন্তু প্রকাশ্য তথ্যের ভিত্তিতে দেখলে বিষয়টা অন্যরকম লাগে। আওয়ামী লীগ কংগ্রেসের যে সম্পর্ককে বেশি করে ব্যাখ্যা করা হয় ঐতিহাসিক ঘনিষ্ঠতা, স্বাধীনতা যুদ্ধের স্মৃতি, নেতৃত্ব স্তরের অর্থাৎ শেখ মুজিব এবং ইন্দিরা গান্ধীর মধ্যে যে আস্থা পারস্পরিক, এবং পরবর্তীকালে আবার বিভিন্ন কংগ্রেস সরকার তাদের সাথে যে শেখ হাসিনার যে আস্থা স্তর, সেইটা বলা হয়। এছাড়া রাষ্ট্রীয় যে বোঝাপড়ার ধারাবাহিকতা হিসেবে এই সম্পর্ককে দেখা হয় প্রকাশ্য কাঠামোবদ্ধ ধারাবাহিকতা হিসেবে এর প্রকাশ। আনুষ্ঠানিক পার্টি টু পার্টি জোটের স্পষ্ট কোনো প্রমাণ সামনে নেই। অর্থাৎ আওয়ামী লীগ ও কংগ্রেসের সম্পর্ক ছিল, কিন্তু সেটা দুই দলের মধ্যে দলীয় চ্যানেল না হয়ে বেশি ছিল রাজনৈতিক বিশ্বাস, নেতৃত্বের যোগাযোগ এবং দুই রাষ্ট্রের কৌশলগত বোঝাপড়ার জায়গা। এই জায়গা থেকেই আমাদের আলোচ্য প্রসঙ্গটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যদি বিএনপি এখন সরাসরি বিজেপির সঙ্গে দলীয় সম্পর্কের পথ খোলে, তাহলে সেটা আগের চেয়ে ভিন্ন এবং অনেক দিক দিয়ে বেশি স্পষ্ট একটি পদক্ষেপ, যা ভারতের কোনো রাজনৈতিক দলের সঙ্গে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের এতকাল ছিল না। এখন আসি সাম্প্রতিক ঘটনায়। যে তথ্যটি এখন সবচেয়ে বেশি আলোচিত, সেটি হলো তারেক রহমানের পক্ষ থেকে, মানে তারেক রহমান তার দলের সভাপতি হিসাবে বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন এবং বিএনপির হুমায়ুন কবির সেটি পৌঁছে দিয়েছেন নীতিন নবীন, ভারতের যে প্রধান বিজেপির, তার কাছে। শুধু বাংলাদেশি সংবাদ মাধ্যম নয়, বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধান যিনি বিজয় চৌথাই ওয়াল, তিনি তার প্রকাশ্য পোস্টে এই যোগাযোগের কথা নিশ্চিত করেছেন, বলেছেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি রাষ্ট্রীয় কূটনীতির ভাষা নয়, এটি দলীয় যোগাযোগের ভাষা। মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্কের বাইরে পার্টি টু পার্টি সম্পর্কের একটি আলাদা রাস্তা খোলার চেষ্টা। বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর ইতিহাসে এই ধরনের প্রকাশ্য পার্টি টু পার্টি যোগাযোগ এর আগে দেখা যায়নি বলেই ঘটনাটি আলাদা গুরুত্ব পাচ্ছে। একমাত্র কিছুটা হচ্ছে জামাতের সঙ্গে পাকিস্তানের জামায়াতে ইসলামীর
একটা সম্পর্কের কথা, কিন্তু মনে রাখতে হবে জামাত যেমন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল নয়, তেমনি জামায়াতে ইসলামী পাকিস্তানও সেখানকার কোনো প্রধান রাজনৈতিক দল নয়। তবে পাকিস্তানের রাজনীতিতে জামাতের অবস্থান মোটেই গুরুত্বপূর্ণ নয়, আর বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে জামায়াতের অবস্থান গুরুত্বপূর্ণ হয়তো হয়েছে। আজ যদি একই বিএনপি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করে, তাহলে বিরোধীরা বলতেই পারে এটা কি নীতির পরিবর্তন নাকি শুধু ক্ষমতায় টিকে থাকার অঙ্ক। এখানেই তারেক রহমানের সামনে সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। তিনি যদি এই সম্পর্ককে এমনভাবে উপস্থাপন করতে পারেন যে এটি বাংলাদেশের স্বার্থে সমমর্যাদার ভিত্তিতে বাস্তব সমস্যার সমাধানের জন্য, তাহলে মানুষ এটিকে বাস্তববাদী পদক্ষেপ হিসেবে দেখতেও পারে। কিন্তু যদি জনমনে এমন ধারণা তৈরি হয় যে তিনি শুধু দিল্লির কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্যেই এই সম্পর্ক তৈরি করছেন, তাহলে এই ব্যবস্থায় যেটা করলেন সেটা তার জন্যে বুমেরাং হয়ে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বিজেপির ইমেজ। বাংলাদেশে ভারতের সঙ্গে কাজ করা আর বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ হওয়া, এই দুটোকে মানুষ এক জিনিস হিসেবে দেখে না। কারণ বিজেপির সঙ্গে হিন্দুত্ববাদ, মুসলিম বিরোধী রাজনীতির অভিযোগ এবং সংখ্যালঘু প্রসঙ্গের তীব্র প্রচার রয়েছে, যা বাংলাদেশের সাধারণ জনগণের কাছে একটি অতিরিক্ত সংবেদনশীলতা তৈরি করে। যদিও একটু তলিয়ে দেখলে দেখা যাবে বিজেপি নিঃসন্দেহে হিন্দুত্ববাদী দল, কিন্তু সেই হিন্দুত্ববাদ যদি মুসলিমদের ভয়ের কারণ না হয়, যদি মুসলিমদের কোনো অসুবিধার সৃষ্টি না করে, তাহলে কার কি ক্ষতি? ভারতের জাতীয় কংগ্রেস দল নিজেকে ধর্মনিরপেক্ষ বলে, কিন্তু বাস্তবতা হলো কংগ্রেসের রাজনীতি মুসলিম তোষণের রাজনীতি। বিজেপির রাজনীতি তা নয়। বিজেপির রাজনীতির প্রথম কথাই হলো জাস্টিস ফর অল, অ্যাপিজমেন্ট টু নান, মানে কাউকে তোষণ করা নয়, ভোটের জন্য তোষণ করা নয়, সবাইকে সমভাবে দেখা। কেন্দ্রে বিজেপির 15 বছরের শাসনে মুসলিম দমন পীড়নের একটাও অভিযোগ নেই। কংগ্রেস আমলে যখন বিজেপির জন্ম হয়নি, ভারতের সব প্রদেশে হিন্দু মুসলিম দাঙ্গা হতো, আজ হয় না। বিজেপি হিন্দুত্ববাদী দল হয়ে যদি মুসলিমদের নাগরিক অধিকার সুনিশ্চিত করতে পারে, যদি সংবিধানগত অধিকার দিতে পারে, তবে একটি ইসলামী আদর্শের দল হয়ে বিএনপিও চাইলে বাংলাদেশে সংখ্যালঘুদের জীবন ও জীবিকার নিরাপত্তা দিতে কেন পারবে না? পারতেই পারে। বিজেপি বিএনপির দলীয় মেলবন্ধন হলে এই সম্ভাবনাটা কিন্তু সত্যি হয়ে উঠতে পারে। তবু অপপ্রচারের তো একটা জোর থাকে। তারেক রহমানের যে কোনো বিজেপি সংযোগকে বিরোধীরা শুধু কূটনীতি হিসেবে নয়, আদর্শগত প্রশ্ন হিসেবেও তুলতে চাইবে। বিএনপিকে তার জন্যে জনসংযোগ যাত্রা ও প্রচারের মাধ্যমে মানুষকে বোঝাতে হবে। এই বোঝাবার কাজটা কিন্তু পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে হয়নি। এখন অনেকেই বলছেন তারেক রহমান নতুন পথে হাঁটছেন। এই কথার মধ্যে সত্যি অবশ্যই আছে, কারণ আগে বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চাইতো বটে, কিন্তু এখনকার মতো এত স্পষ্টভাবে ভারতের ক্ষমতাসীন দলের সঙ্গে দলীয় লাইনে যোগাযোগের ঘটনা প্রকাশ্যে আসেনি। তাই এটাকে নতুন বলা যায়, কিন্তু সেটা কেবল এই অর্থে যে সম্পর্কের চেষ্টাটা এবার বেশি দেখা যাচ্ছে, বেশি সরাসরি আসছে এবং বেশি রাজনৈতিকভাবে এটা পড়া যাচ্ছে। তবে এখানেই আরেকটা সাবধানতা দরকার। নতুন পথে হাঁটা মানেই যে আত্মসমর্পণ তা নয়, আবার এটাও না যে এটা সম্পূর্ণ নিরীহ, স্বাভাবিক, ঝুঁকিহীন পদক্ষেপ, তা নয়। রাজনীতিতে কোনো বড় মোড়ই এত সরল নয়।
তারেক রহমান হয়তো বুঝেছেন ভারতকে অস্বীকার করে বাংলাদেশের ক্ষমতার অঙ্ক করা কঠিন, কিন্তু একই সঙ্গে তাকে বুঝতে হবে ভারত সম্পর্কে অতিরিক্ত নরম মনোভাব দেখালে তার নিজস্ব জনভিত্তির একাংশ অস্বস্তিতে পড়বে, ফলে তাকে কিন্তু ব্যালেন্সিং করে চলতে হবে। গত বছর তারেক রহমানের দেশে ফেরা এবং পরে ক্ষমতায় ফেরার পেছনে, ক্ষমতায় আসার পেছনে কি ভারতের বড় ভূমিকা ছিল? এখানে এটা কিন্তু বাজারে প্রচুর চলছে এই কথা। এখানে সবচেয়ে সতর্ক উত্তরটি হবে ভারত নিশ্চয়ই একটি সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল, কিন্তু একমাত্র ফ্যাক্টর ছিল এমন দাবি যাচাইযোগ্যভাবে প্রমাণিত নয়। আমি তাই সেটা বলবো না। যদিও আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড বাংলাদেশ নির্বাচনের ফল ঘোষণার পর ভারতের এনএসএ অজিত ডোভালকে ফোনে বলেছেন, দিস টাইম ইউ হ্যাভ ওয়ান, কনগ্র্যাটস। মানে এই সময় এবার আপনি জিতেছেন, মানে ভোটে, বাংলাদেশের ভোটে। বেশি ব্যাখ্যায় গেলাম না, বুঝে নিন। ভারতের অবস্থানে পরিবর্তন, তারেক রহমানকে গ্রহণযোগ্য বিকল্প হিসেবে দেখা এবং বিএনপির সঙ্গে সম্পর্ক তৈরি করার আগ্রহ, এসব বিষয় তারেক রহমানের জন্য ভারত বিষয়ক ভাবনাকে সহায়ক করেছে বলা যায়। কিন্তু এটাও সত্যি, কোনো একটি বিদেশি শক্তি এককভাবে কাউকে দেশে ফেরায় না বা ক্ষমতায় বসায় না। এমন সরলীকরণ সাধারণত রাজনৈতিক বাস্তবতাকে বিকৃত করে। তারেক রহমানের প্রত্যাবর্তন উত্থানের পেছনে দেশের অভ্যন্তরীণ সংকট, আওয়ামী লীগের তাদের মাঠ থেকে তাদের অনুপস্থিতি, সাংগঠনিক বাস্তবতা, বিরোধী রাজনীতির পুনর্গঠন এবং আঞ্চলিক শক্তিগুলোর নতুন হিসাব, সব কিছু মিলেমিশে কাজ করেছে। তাই ভারত ভূমিকা রেখেছে বলা এক কথা, আর ভারতই তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছে এটা বলা সম্পূর্ণ অন্য কথা। আমার মতে সবচেয়ে যুক্তিসঙ্গত অবস্থান হলো এটাই যে ভারত আওয়ামী লীগের ওপর একচেটিয়া নির্ভরতা কমিয়ে সময়ের সাথে তাল মিলিয়ে বিএনপির সঙ্গে গভীরতর যোগাযোগে আগ্রহী হয়েছে। বিএনপিও বুঝেছে শুধু ভারত বিরোধী আবেগের ওপর ভর করে ক্ষমতার রাজনীতি করা যাবে না, প্রয়োজনের সম্পর্কে নতুন ফর্মুলা খুঁজতে হবে। আর এই দুই বাস্তবতার মিলনেই আজকের নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সমীকরণ টেকসই হবে কি? সেখানেই আসল পরীক্ষা। একটি চিঠি, একটি বৈঠক বা একটি সৌজন্য বার্তা কখনোই দীর্ঘমেয়াদী রাজনৈতিক মেলবন্ধনের সমান নয়। টেকসই সম্পর্ক তৈরি হতে হলে দরকার হবে আস্থা, ধারাবাহিকতা, সংখ্যালঘু নিরাপত্তা, সীমান্ত সহযোগিতা। এর সঙ্গে অবশ্যই আছে উস্কানিমূলক ভাষা কমানো এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশের জনগণকে বোঝানো যে এই সম্পর্ক তাদের মর্যাদা হানি করছে না, তাদের অসম্মান করছে না। ভারত তাদের দাদা নয়, ভারত তাদের প্রভুও নয়। দুই দেশের সম্পর্ক ভাইয়ের মতো, বন্ধুর মতো, সুপ্রতিবেশীর মতো। এই জায়গায় আওয়ামী লীগেরও একটি রাজনৈতিক ব্যর্থতা আছে, যে কথা একটু আগে বলছিলাম। দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও তারা দেশের বড় একটি অংশের ভারতের বিষয়ে সংশয়, ভারতের প্রতি ক্রোধ বা অসন্তোষ কিংবা ভারত বিরোধী মনোভাব তারা দূর করতে পারেনি। অন্তত জনমানসে সে কাজ সফল হয়নি। বরং অনেক সময় ভারত ঘনিষ্ঠতার ভাবমূর্তি আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধীদের রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে, সত্যি না হলেও। এই ফাঁকটাই এখন বিএনপি